আচ্ছা, আজকে অনেকের জন্য প্রথম ক্লাস, কিন্তু আবার অনেকের জন্য এক মাস পরবর্তী ক্লাস। আমাদের প্রথম অধ্যায় আমি অবশ্য গত মাসে পড়িয়েছি, এটা প্রয়োজনে আবার রিভিশন করব। তবে কেউ যদি প্রথম অধ্যায়ের ক্লাসগুলো পেতে চাও, তোমরা একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে প্রথম অধ্যায়ের সব ক্লাস আছে সিরিয়ালি। কোনো একটা ক্লাসের পূর্ববর্তী ক্লাস যদি তুমি না দেখো তাহলে কিন্তু ক্লাসগুলো ভালো করে বুঝবে না। তাই ধারাবাহিকতা অনুসরণ করতে হবে, যে 1 নাম্বারের পর 2 নাম্বার, 2 নাম্বারের পর 3 নাম্বার, এভাবে দেখে যেতে হবে। হঠাৎ করে তুমি 4 নাম্বার ক্লাস দেখলে কিন্তু কিছুই বুঝবে না। তাই আমরা ধাপে ধাপে সবগুলো ক্লাসই দেখব। তো কেউ যদি প্রথম অধ্যায়ের ক্লাসগুলো এখনই পেতে চাও, তোমাদের জন্য আবার শর্ত হচ্ছে, যেহেতু এগুলো আগের বেসের, ওরা পেয়েছে ক্লাসগুলো, ওরা কিন্তু এটার জন্য পে করছে নভেম্বর মাসের বেতন বাবদ 500 টাকা। তো তোমরা চাইলে ওই গ্রুপে যুক্ত হতে পারো 500 টাকা পরিশোধ করে, এবং প্রথম অধ্যায়ের নোটগুলোও পাবে। তাহলে ক্লাসও পাবে, নোটও পাবে। আর নতুবা তোমাদেরকে এই সামনের মাস থেকে শুক্র শনি ক্লাস করতে হবে আর কি, ওগুলোর জন্য। কারণ আরও অনেকেই তো নতুন স্টুডেন্ট আসবে, তাদের জন্য যখন দেবো তখন করতে পারবে। তবে প্রথম অধ্যায়টা গত 2 বছর শর্ট সিলেবাসে ছিল না, তাই কেউ যদি এটা গুরুত্বপূর্ণ মনে না করো তাহলে তোমরা বাদ দিতে পারো। কিন্তু ফুল সিলেবাস হলে তখন তো অবশ্যই প্রয়োজন হবে, বুঝা গেছে? তো সেক্ষেত্রে তোমাদের ইচ্ছা, তোমরা পড়তেও পারো, নাও পড়তে পারো। তবে আমি এটা রিভিউ করব পরে আবার। আমাদের আজকে থেকেই মূল ক্লাসগুলো শুরু। মূলত দ্বিতীয় অধ্যায় দিয়েই কিন্তু সূত্রপাত হয় এই কেমিস্ট্রির। কারণ প্রথম অধ্যায়টা হচ্ছে ল্যাবরেটরিতে নিরাপদ ব্যবহার, মানে ল্যাবে ঢোকার আগে কী ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হয়। তারপরে ওইখানে আমি বেশ কিছু বেসিক বিষয় পড়াইছি, তোমরা ইচ্ছা করলে দেখতে পারো ক্লাসগুলো। আচ্ছা, প্রথম ক্লাসে সাধারণত বইয়ের ব্যাপারে রেফারেন্স দেওয়া হয়। আমি তোমাদেরকে যদি এখন জিজ্ঞেস করি তোমাদের 9-10-এর বইটা কে লিখেছেন, এটা অধিকাংশ স্টুডেন্ট বলতে পারবে না। কারণ এটা এনসিটিভি কর্তৃক নির্ধারিত বই ছিল, তাই রাইটার থেকে কেনার কী প্রয়োজন, ওটা তো নির্ধারিতই আছে, সুতরাং ওইটা আমরা কিনে পড়ে ফেলছি। কিন্তু এখন তোমাকে বই কিনতে গেলে আগে দেখতে হয় কোন রাইটারের বই কিনব। এখান থেকেই বোঝা যাচ্ছে যে এখানে সিলেবাসের সীমাটা কোথায়। মানে এটা একটা বিশাল, যে যত বেশি শিখতে পারে, যে যত বেশি বই পড়তে পারে, সে তত বেশি জানবে। এখানে নির্দিষ্ট কোনো বই নেই। কোনো কলেজ সাধারণত বাধ্য করে না যে তো এই বইটাই কিনতে হবে, এটা তোমাদের ইচ্ছা। তোমরা নিজেরাই পরে দেখবে কোন বইটা ভালো, আর সেই অনুযায়ী তোমরা কিনবেই। তা আমি বইয়ের তালিকা অবশ্য দিছি, কয়েকবার লিখে দিছি, তারপরে আমি মুখে বলে যাচ্ছি একটু। যদি তুমি বেশি কিছু শিখতে চাও, মানে খুব বেশি ইনফরমেশান যে বইটাতে পাওয়া যায়, সেটা হচ্ছে লেকচার সঞ্জিত কুমার গুহর বইটা। গুহর বইটাতে কিন্তু সবচেয়ে বেশি ইনফরমেশান আছে। আর যদি সহজ ভাষায় শিখতে চাও তাহলে অক্ষরপত্র, হাজারি স্যার, অ্যাবাকাস, এই 3টা বই আছে। এই 3টা বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটা কিনতে পারো। আর এমনিতে কমপক্ষে 2টা বই লাগে, 2টা বই কিন্তু লাগবে, যেহেতু অবজেক্টিভে ভালো করতে হলে একটা বই দিয়ে হবে না। মানে ফার্স্ট পেপারের জন্য 2টা, সেকেন্ড পেপারের জন্য 2টা, মোট 4টা বই। অর্থাৎ বুঝতেই পারছো যে কী অবস্থা হতে পারে সামনে। সে কারণেই অর্থাৎ সিলেবাসটা কিন্তু অনেক বড়, কিন্তু সময়টা খুব কম। ইন্টারমিডিয়েটের জন্য সাধারণত 18 মাস সময় থাকে, 24 মাস পাওয়া যায় না পুরোটা। এই 18 মাসের মধ্যে আমাদের এগুলো সব শেষ করতে হবে, সেজন্য আমাকে শুরু করে দিতে হয়েছে তাড়াতাড়ি। তো এখন তাহলে বই কেনার বিষয়টা তোমাদের উপর নির্ভর করবে। আমি মোটামুটি এই কয়েকটার কথাই বললাম। সঞ্জিত কুমার গুহর লেকচার, মাহবুব হাসান লিঙ্কনের অক্ষরপত্র, হাজার ইমাম আখতারের হাসান বুক হাউস, এবং ডক্টর গাজী আহসানুল কবিরের অ্যাবাকাস, এবং প্রবাহ এক প্রকাশন একটা আছে, এই বিপ্লব কুমার দেব, প্রবাহ প্রকাশন। আবার আরেকটা আছে কাজল বাদার্সের, এই বইটা খুব ভালো, এটা ডক্টর মোহাম্মদ মহসিন। আমি মোটামুটি 17টা বই সম্পর্কে জানি, যেগুলো এনসিটিভি কর্তৃক নির্ধারিত, মানে অনুমোদিত 17টা বই আছে। সেখান থেকে মাত্র 2টা কিনবে যে তুমি, এই কারণে এতগুলো বই তো সম্ভব না।
আর যদি পুরানো কারো থেকে একটা পাও তাহলে নতুন একটা কিনলে হচ্ছে অন্য রাইটার্স। আর বই কেনার সময় অবশ্যই দেখতে হবে 2022 সালের প্রশ্ন যেন যুক্ত থাকে বইয়ের পিছনে, তাহলে বুঝবে যে এটা একদম লেটেস্ট বই, আপডেট ভার্সন। আর যদি দেখো যে না নাই, তাহলে এটা পুরানো। বুঝা গেছে? তা কেনার সময় এই বুদ্ধিটা যেন কাজ করে যে 2022 সালের প্রশ্ন, বোর্ড প্রশ্ন, যেহেতু 2022 সালে পরীক্ষা হয়ে গেছে, 24 তারিখ শেষ হয়েছে কেমিস্ট্রি পরীক্ষা, সাধারণত 7 তারিখ 14 দিনের মধ্যে বইতে চলে আসে, ওইটাই কিনবে। পুরনোগুলো কিনে লাভ নেই, যেটা একদম নতুন সংস্করণ ওইটাই কিনবে। আর আমার কাছে যারা, বিশেষ করে তোমরাও পাবে ডিসেম্বর থেকে, যারা এই যে প্রথম থেকে এসে পড়ে শেষ পর্যন্ত থাকে, ওরা সেকেন্ড পেপার বই পাই, যেটা আমি এবছর 94 জনকে দিচ্ছি, সেকেন্ড ইয়ারের 94 জনের মতো পাবে বই। অর্থাৎ যারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে, ওরা তো ফেব্রুয়ারি থেকে শুরু করছিল, আর তোমাদেরটা এইসব হবে এটা কি ডিসেম্বর থেকে যারা পড়বে ওরাই পাবে। আর ওদেরটা ছিল ফেব্রুয়ারি থেকে যারা পড়ছিল ওদেরকে দিয়েছিলাম, এটাই। আচ্ছা, এই গেল বইয়ের ব্যাপারে। আরেকটা বিষয় হচ্ছে এই যে সিলেবাস তো বুঝতে পারছো যে অনেক বড়, এই কারণে যে বিষয়টা আমরা বাস্তবে দেখতে পাই, এবছর তোমাদের এসএসসিতে 2,64,000 প্রায় জিপিএ 5 পেয়েছে, 2.5 লাখেরও বেশি। মানে এবছর যেন জিপিএ 5-এর একটা কি বন্যা বয়ে গেছে। এটার কারণ তোমরা জানো, এটার কারণ হচ্ছে এই সৃজনশীলে আমরা 3টে আনসার করছি, এবং সবচেয়ে বড় কারণটা হচ্ছে 25টা অবজেক্টিভের মধ্যে মাত্র 15টা, 25টার মধ্যে আমরা কয়টা, 15টা, 25টার মধ্যে 15টা আমরা করছিলাম, দাগাইছিলাম না, এটাই তো। সে কারণেই এবার জিপিএ 5-এর সংখ্যাটা বেশি ছিল। একই ঘটনা এবছর এসএসসি পরীক্ষায় হতে পারে। এবার এসএসসি পরীক্ষায়ও প্রায় 1 লাখের মতো জিপিএ 5 পেতে পারে, কিন্তু বাস্তবে যেমন তোমাদের বা তোমরা দেখবে, এটা একদম লিখে রাখতে পারো। তোমরা যখন পরীক্ষা দেবে, যদি 5টা সৃজনশীল আনসার করতে হয়, ফুল সিলেবাসে পরীক্ষা হয়, 25টা এমসিকিউ দাগাতে হয়, তাহলে সর্বোচ্চ জিপিএ 5 আসবে সারা বাংলাদেশে 40,000, 30 থেকে 40,000। অর্থাৎ 2,64,000 জিপিএ 5 এক ধাপে, এক ধাক্কায় 40,000-এ নেমে যাবে। অর্থাৎ আরও প্রায় 2,20,000 স্টুডেন্ট জিপিএ 5 মিস করবে। বুঝা গেছে? তাই এই জিপিএ 5 নিয়ে বেশি অহংকার করার কিছু নেই। আসল হচ্ছে এইচএসসিটা, এইচএসসি জিপিএ 5টা কিন্তু খুব টাফ, খুব কঠিন, যদি ফুল সিলেবাসে ফুল মার্কসে পরীক্ষা দাও। কিন্তু শর্টে হলে শর্টে হলে অনেকে পায়। যেমন আমাদের কলেজে গতবার 270 জনের মধ্যে 250 জনই পেয়ে গেছে, শুধু 20 জন পায়নি, 250 জন পেয়ে। ওই কারণ শর্ট সিলেবাস, বুঝা গেছে তো। আর ওরা তো সব বিষয় দেয়নি, 3টা বিষয় দিয়েছিল, তোমরা তো মোটামুটি আইসিটি বাদে সবগুলো দিয়েছো। যাক, তাই এইচএসসি জিপিএ 5 পাওয়াটা অনেক কঠিন, এটার জন্য অনেক পরিশ্রম করতে হবে। এবং ফুল সিলেবাসে ফুল মার্কসে যারা জিপিএ 5 পায়, এরাই আসলে প্রকৃত মেধাবী, মানে খুবই মেধাবী। এরা সব জায়গায় চান্স পায়, ওরা বুয়েটও পায়, মেডিকেলও পায়। দেখা যায় যে যেগুলো জিপিএ 5 পায় আর কি, এগুলো কোথাও বসে থাকতে হয় না, ওরা কোনো না কোনো জায়গায় পাবে, এটা একদম নিশ্চিত। তাই ওইটার জন্য যদি তোমাকে চেষ্টা করতে হয়, তাহলে প্রথম থেকেই আমাদের সিরিয়াস হতে হবে। তা আমাদের রেজাল্ট বিপর্যয়ের কারণ, এইচএসসিতে এত খারাপ হয় কেন রেজাল্ট? এইচএসসিতে রেজাল্ট বিপর্যয়ের প্রধান কারণ হচ্ছে অবহেলা। অবহেলাটা কীরকম? যখন আমরা কলেজে ভর্তি হই, স্কুল থেকে যখন কলেজে যাই, আমাদের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আসে। আমরা মনে করি যে আমি তো অনেক বড় হয়ে গেছি, এবার মা বাবার কথা শোনার কি দরকার, আমি নিজেই ভালো বুঝি সব কিছু। এবং অনেক স্টুডেন্টকে আমরা দেখি যে শহরে মেসের মধ্যে রেখে পড়ায় ভালো কলেজে ভালো টিচার দেওয়ার জন্য, কিন্তু দেখা যায় যে সে আসলে ফার্স্ট ইয়ারটা এই দিক ওদিক ঘোরাঘুরিতেই চলে যায়। ফার্স্ট ইয়ার চলে যাওয়া মানে কিন্তু অর্ধেক সময় চলে যাওয়া, এসএসসি পরীক্ষার অর্ধেক সময় চলে যাওয়া। তো সে যখন ফার্স্ট ইয়ারের রেজাল্ট ভালো হয় না কলেজে, তখন তার মধ্যে একটু ধাক্কা লাগে যে কী ব্যাপার, আমার তো রেজাল্ট ভালো হচ্ছে না, বা পরিবার থেকেও একটা চাপ আসে। যখন সেকেন্ড ইয়ারে সে পড়া শুরু করে, তখন দেখে যে এত বড় সিলেবাস, এটা তো সম্ভব না। এটার ভারে ভারাক্রান্ত হয়ে অনেক মেধাবী স্টুডেন্ট ঝরে যায়। এবং দেখা যায় যে কি, এমনকি চিরাং কলেজ, মহসিন কলেজে পর্যন্ত
প্রতি বছর চিটাগাং কলেজে 20 জন, মহসিন কলেজে প্রায় 62-63 জন, সিটি কলেজে প্রায় 300-র কাছাকাছি ফেল করে প্রতি বছর। এটা কত 2022 না 2024 সালে রেজাল্ট দেওয়ার পর তুমি একটু কষ্ট করে একটা চট্টগ্রামের পত্রিকা নেবে অথবা কলেজে গিয়ে দেখে আসবে যে দেখি একটু চিটাগাং কলেজের রেজাল্টটা কীরকম, মহসিন কলেজেরটা কীরকম। ওখানে হয়তো বলবে হ্যাঁ 300 জন GPA 5 পেয়েছে, কিন্তু তোমরা খেয়াল করবে যে ওখানে 1200 জনের মধ্যে 1170 জন পাস করছে, বাকি 30 জন কোথায় নাই ফেল, অথচ ওরা হচ্ছে সর্বোচ্চ নাম্বারদারি। বুঝা গেছে? তাই এটাই হচ্ছে বাস্তবতা। মানে সরকারি কলেজে পর্যন্ত ফেল করে, এটা কেন করে? অবহেলার কারণে। কারণ ওই যে প্রথম বছর সবাই নষ্ট করে, সে কারণে গিয়ে খুব খারাপ করে ফেলে। তো এটা যেন না হয়, আমাদের প্রথম বছর থেকে খুব অ্যালার্ট থাকতে হবে এবং সিরিয়াস থাকতে হবে, যাতে করে ফার্স্ট ইয়ারের বোঝা সেকেন্ড ইয়ারে বইতে না হয়। কারণ সেকেন্ড ইয়ারের বোঝাটা আরও বাড়ি। সেকেন্ড ইয়ারের কেমিস্ট্রি কিন্তু অনেক কঠিন, সেখানে অর্গানিক কেমিস্ট্রি আছে। ফার্স্ট পেপার অনেক কম পড়া, সেকেন্ড পেপারে কিন্তু পড়া বেশি। তাই কেউ দুইটা একসাথে কখনোই পারবে না। আমাদের ফার্স্ট পেপারটা ফার্স্ট ইয়ারে খুব ভালোভাবেই শেষ করতে হবে, এটাই হবে আমাদের প্রথম টার্গেট। আর আরেকটা বিষয় আমি বলি, যেটা আসলে বাস্তব সত্য, সেটা হচ্ছে অনেককে দেখি আমরা যে চকবাজারমুখী, মনে হয় যেন চকবাজারেই সব স্বর্গ থেকে আসা টিচাররা আসে পড়ায়, ওখানে পড়লেই মনে হয় GPA 5 নিশ্চিত। কিন্তু যেটা বাস্তব সত্য, যেটা আমি প্রতি বছর দেখে থাকি আর কি, এই যে ফার্স্ট ইয়ার দেখবে আমাদের কাছে স্টুডেন্ট কম থাকে, কিন্তু সেকেন্ড ইয়ারে দেখবে যে ঠিকই, বিশেষ করে যারা ভালো বুঝতে পারে আর কি, সরকারি কলেজে ওরা সব এখানে চলে আসে। তো এটার কারণটা স্পষ্ট। প্রথমে তো হুজুগে সবাই ওদিকে চলে যায়, 10-12 হাজার টাকা দিয়ে ভর্তি হয়, 2 মাস পরে আবার ব্যাক করে। এদিকে টাকাগুলো তো চলে গেছে, নিয়ে ফেলছে ওরা অ্যাডভান্স, কারণ ওরা জানে যে তোমরা বেশি দিন পড়বে না, কারণ ওখানে তো সব ফাঁকি ঝুঁকি। তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব কোর্সটা শেষ করলেই হলো, তুমি কি শিখছো না শিখছো এদের কিছু আসে যায় না, ওরা টাকাটা পেলেই হলো। তাই যারা এরকম কোর্স সিস্টেমে পড়ায়, ওরা আগে টাকাটা নিয়ে ফেলে, এরপর ওদের ইচ্ছা মতো পড়ায়। এটাই হচ্ছে সমস্যা। এবার পরে দেখা যায় যে তোমাকে আবার পড়তে হচ্ছে। যেমন এখন সেকেন্ড ইয়ারের অনেকেই আমার কাছে ওই যে এই গুণগত রসায়নে ক্লাস করার জন্য, আমি কিন্তু অনুমতি দিচ্ছি না। আমি যে না, ফার্স্ট ইয়ারের ওদের ডিস্টার্ব হবে, তোমরা এখানে আসবে কেন? বছর আমরা তো আগে অন্য জায়গায় পড়ছিলাম, বুঝি নাই, এখন তো আবার পড়তে হচ্ছে। তৃতীয় অধ্যায় থেকে মোটামুটি ওরা এখানে আসে যায়, তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় ক্লাসগুলো পায়, কিন্তু প্রথম দিকে যে সময় নষ্ট করে এটা আর ব্যাকআপ দিতে পারে না। দেখা যায় যে ওরা এখন ইলেকট্রবিন্যাসও লিখতে পারে না, ইলেকট্রবিন্যাস, কারণ দ্বিতীয় অধ্যায়ে তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। এটা একদম বাস্তব সত্য। তাই তোমরা কষ্ট করে এত দূরে গিয়ে সময়, শ্রম, অর্থ নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ঘরের পাশের কলেজে ভর্তি হবে, ঘরের পাশেই প্রাইভেট পড়বে, যাতে করে তোমার বাসায় এসে ক্লান্তি অনুভব না করে। কারণ বাসায় তো পড়তে হবে। আমি সারাক্ষণ বাইরে বাইরে দৌড়ালাম, বাসায় কিছু পড়লাম না, তাহলে তো এই পড়ার কোনো কাজে আসবে না। আর ভর্তির সময় তোমরা অবশ্যই যেটা পছন্দের কলেজ, এটা 1 নম্বরে রাখতে হবে। ঠিক আছে, এটা অবশ্যই 1 নম্বরে রাখবে। কারণ আমরা অনেক বছর দেখছি যে একটা স্টুডেন্ট সিটি কলেজে আসলো, সিটি কলেজকে যেহেতু সে বিএনের উপরে রাখছে, এখন ওর ইচ্ছা হলো যে না, আমি সিটি কলেজে পড়বো না, বিএন কলেজে পড়বো। কিন্তু যেহেতু সে সিটি কলেজকে উপরে রাখছে বিএনের, তাই সেই ইচ্ছা করলেও কিন্তু আর বিএনে ভর্তি হতে পারবে না। অর্থাৎ কারণ সবসময় মেরিট লিস্ট অনুযায়ী উপরের দিকে যাবে, যেহেতু তার নাম্বার বেশি, বিএনে ভর্তি হওয়ার জন্য যত নাম্বার দরকার তার থেকে তার নাম্বার বেশি, সুতরাং সেই উপরের দিকে উঠে যাবে, সিটি কলেজে চলে যাবে, মহসিন কলেজে চলে যাবে, উপরের দিকে কলেজগুলোতে চলে যাবে। তাই যেটাতে পড়বে বলে তুমি মনে স্থির করবে, সেটা 1 নম্বরে রাখবে। সেটা সবসময় ওই 1 নম্বরের দিকেই যাবে এবং 1 নম্বরে গিয়ে থেমে যাবে। 1 নম্বরের উপর তো আর যাওয়ার সুযোগ নেই। কিন্তু এটা আমরা প্রতি বছর দেখি অনেক স্টুডেন্ট 20-25 জনের মতো, যে ওরা সিরিয়ালি দিয়ে দেয় সরকারি কলেজগুলো, কিন্তু দেখে যে না, 1-2 দিন যাওয়ার পর ওর আর ভালো লাগতেছে না, এত দূরে, তার থেকে বরং এখানেই ভালো। তাই তোমাদের এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তুমি যে কলেজে পড়বে, এবার যেহেতু স্কোর বেশি, হাইয়েস্ট মার্কস তো অনেক বেশি, চিটাগাং কলেজে 1230 আসে কিনা বলতে পারতেছি না, সুতরাং সেই হিসেবে তোমরা কলেজ পছন্দ দিতে হবে, পছন্দক্রম। ঠিক আছে, যাক।
আর আমার এখানে তো এই যে আমি যারা পরীক্ষার্থী ওদের পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়াইছে, পরীক্ষার আগের দিন। তাই আমার এখানে কোনো নেই। এই যে এবার যে এসএসসি পরীক্ষা পিছাইছে, অনেকে তো বন্ধ করে দিছে, যেহেতু 2 মাস পরে হবে পরীক্ষা। ওরা কোথাও পরীক্ষাও দিতে পারে নাই যারা বাইরে করছে, আমার এখানে এসে পরীক্ষা দিতে আবার। তো আমি কিন্তু পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস নেই আমার এখানে। কোনো ধরনের যতক্ষণ পর্যন্ত তোমাদের সমস্যা সলভ না হবে ততক্ষণ পর্যন্ত ক্লাস চলবে। এখন পরীক্ষার আগের দিনও আমি অনলাইনে ক্লাস নিয়েছি, তারপরে ওরা অনেকে চলে আসছে আবার এখানে, যে এখানে এসে সময় নষ্ট করার দরকার নেই, এখন তো অনলাইনে সব। তাই তোমরাও একটা ফেসবুক আইডি খুলে এই যুক্ত হয়ে যাও, ঘরে বসে ক্লাসগুলো পাবে, কষ্ট করে আসতে হবে না। তবে এটা কোনো বাধ্যবাধকতা নাই, এটা তোমার ইচ্ছা। কারণ আমি একটা ক্লাস জাস্ট অনলাইনে নিই যেটা রেকর্ড থাকে, ক্লাসগুলো রেকর্ড থাকবে, যখন খুশি দেখতে পারবে। কারণ কোনো কারণে যদি একদিন ক্লাসে আসতে নাও পারো, ক্লাসটা আর মিস যাবে না, ক্লাসটার ভিডিও তো আছে, সিরিয়ালি সব ক্লাস তুমি পাবে, এটা হচ্ছে সুবিধা। ঠিক আছে, এই জন্য সবাই একটা আইডি খুলবে, তবে আইডিগুলোর আগে অবশ্যই ওই আইডিটা সিকিউর করে রাখতে হবে। যেমন এই যে কারণ চলে গেছে, কারণ চলে গেলেও আমার এখানে কোনো সমস্যা নেই, অনলাইনে ক্লাসও চলবে, যে কারণ এখানে আইপিএসের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। শুধু এসিটা চলবে না আর কি, কারণ না থাকলে, আর বাকি সব কিছু চলবে। অনলাইনে ক্লাসেরও কোনো সমস্যা হয় না, অনলাইনে ক্লাসও কিন্তু কারণ চলে গেলে বন্ধ হয় না, এটা চলতে থাকে। আমি আগে জুমে নিতাম, কিন্তু জুমে এই যে সমস্যাটা, জুমে নিলে কিন্তু অনেকের ঘরে এখন ওয়াইফাই চলতেছে না, ওরা ক্লাসটা মিস করবে। কিন্তু লাইভে হলে এই ক্লাসটা থেকে যাবে, ও পরে যে কোনো এক সময় এটা দেখে নিতে পারে, এটাই সুবিধা লাইভ ক্লাসের। বোঝা গেছে? আচ্ছা, আজকে প্রথম দিন বলে আমি অনেক কিছু বলে ফেলছি। আর তোমাদের টাইমটা এটাই থাকবে না, 5টা, 5টাও থাকবে, 4টাও থাকবে, অসুবিধা নেই। আর 4টাও আসতে পারবে, 5টাও আসতে পারবে। তবে এই মাসটা আমার কিন্তু খুব বেশি ঝামেলা যাবে, কারণ এই মাসে আমার বোর্ডের খাতা কাটতে হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে হবে 600 জনের প্রায় আমাদের কলেজে, যেহেতু সেন্টার। সব মিলিয়ে তোমাদের 3টা ক্লাস একটু সময় মতো নিতে পারবো না। তার মধ্যে একটা হচ্ছে আগামী পরশুদিন বৃহস্পতিবারের ক্লাসটা কষ্ট করে এই শুক্রবার সকাল 9টায় আসিও, শুধু বৃহস্পতিবারের জন্য। অন্যগুলো 5টার বেশ কোনো কারণে মিস হয় না, 5টা বেশ সবসময় চলে। এমনকি আমার রেকর্ড আছে যে যারা পরীক্ষাতে এসেছে, পরীক্ষাতে ওদের 5 মাসের মধ্যে একটা ক্লাসও মিস যায়নি। কিন্তু ওদের যে একটা শিডিউল নিয়ে একদম রিভিউ, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার 2.5 মাস, সেকেন্ড পেপার 2.5 মাস পড়াইছি, মানে ফুল শর্ট সিলেবাসে সব একটা ক্লাসও মিস যায়নি। কারণ তখন একটা চাপ ছিল না, ঝামেলা ছিল না। কারণ কখন কিন্তু, আর আমি শুক্রবার শনিবার ক্লাস রাখি না, মানে শুক্রবার কোনো আমার শিডিউল ক্লাস নাই। কোনো ক্লাস মিস গেলে বা পরীক্ষা থাকলে এগুলো শুক্রবারে নিই। শনিবার সকালেও আমি কোনো শিডিউল ক্লাস রাখি না। আর সাধারণত এগুলো মিস গেলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবারই যদি কোনো ক্লাস মিস যায়, এই যে শুক্রবার সেকেন্ড ইয়ারদের দিয়েছি 10টায়, ফার্স্ট ইয়ারদের 9টায়, বৃহস্পতিবারের ক্লাসটা। আর অনলাইনে যুক্ত হলে তো সেখানে তুমি পাবে। ঠিক আছে, তাহলে একদিন কষ্ট করে শুক্রবার সকাল 9টায় আসি, আগামী শুক্রবার। কারণ পরশুদিন বৃহস্পতিবার একটা অনুষ্ঠানে আমি চেষ্টা করতেছি না যাওয়ার জন্য, মনে হয় যেতে হতে পারে। এই জন্য যদি না যাই আমি তাও গ্রুপে বলে দেবো, আমি ফোন না করা পর্যন্ত, গ্রুপে না দেওয়া পর্যন্ত আসবে না, কারণ এসে ফেরত যাবে, এটা আমি চাই না। এই যে তোমার মোবাইল নাম্বারগুলো যে দিচ্ছ, আমি এগুলো তো ফোন করে জানাই দিব তো আমি যে আসতে পারবো না এটা। তবে গ্রুপে থাকলে সুবিধা, এতজনকে ফোন করা তো অনেক কষ্ট, গ্রুপে একটা মেসেজ দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার কাছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা একটু লিখে নাও, 01819357995। হোয়াটসঅ্যাপে কিন্তু আমি এমনি মেসেজ দিতে পারি আর কি, কিন্তু হোয়াটসঅ্যাপে তো ভিডিও আপলোড দেওয়া যায় না, ভিডিওগুলো কিন্তু আপলোড হয় না। হ্যাঁ হ্যাঁ, ওখানে আমি ঘোষণা করে দেবো, যেটাতে যুক্ত। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাও আমার নাম্বার। আর যেটা ফেসবুক আইডি, এটাতে তোমরা যুক্ত হয়ে নেবে, এটাতে একটা মেসেজ পাঠালে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, তোমরা যুক্ত হয়ে নেবে। তবে তোমরা নিজের নামে আইডি না করলেও আব্বু আম্মুর নামে আইডি খুলতে পারো, ওইটা সিকিউর করে রাখতে হবে, 2 ওয়ে ভেরিফিকেশন ফ্যাক্টর দিয়ে রাখতে হবে, যাতে এটা কেউ হ্যাক করতে না পারে।
বুঝা গেছে? 2A ভেরিফিকেশন ফ্যাক্টর, এটা ইউটিউব থেকে টিউটোরিয়ালটা দেখে নেবে কীভাবে করতে হয়, এটা তেমন কিছু না, ঠিক আছে? যাতে কেউ হ্যাক করতে না পারে তোমার আইডিটা, বা তুমি নিজের নামে খোলার দরকার নেই, তোমার আব্বু আম্মুর নামে খোলো, ওনাদের থেকে মোবাইলটা নিয়ে 1 ঘন্টার জন্য ক্লাস করবে। আর তুমি যদি রেগুলার আসতে পারো তাহলে দরকার নেই। আমার অনেক স্টুডেন্ট গ্রুপে যুক্ত নেই, সেকেন্ড ইয়ারেরও, ওরা সরাসরি এসে ক্লাস করে, ঠিক আছে? মোবাইল করে দেবো আর কি তোমাকে। এই বৃহস্পতিবার তো বন্ধ থাকবে, ঠিক আছে? এই বৃহস্পতিবার বন্ধ থাকবে। হ্যাঁ, যদি বন্ধ না থাকে আমি ফোন করবো যে হবে, আর যদি ফোন না করি এটা বন্ধ থাকবে। হ্যাঁ, শুক্রবার 9টায় আসবে, ঠিক আছে? শুক্রবার 9টায়। আর তবে রবিবার থেকে আবার চলবে কন্টিনিউ, রবিবার থেকে 4টায় আসতে পারবে, 5টায় আসতে পারবে, ঠিক আছে? রবিবার তোমাদের জন্য টাইম হচ্ছে একই পড়া 4টাও আছে, 5টাও আছে। আচ্ছা, আসতে পারো, অসুবিধা নেই, 4টাও আসতে পারো, 5টাও আসতে পারো। তবে এই কয়দিন এই মাসটা মনে হয় 5টা আসলে ভালো হয়। 4টায় সেকেন্ড ইয়ারদের কিছু পরীক্ষা নিচ্ছি ওদের। তোমাদের কি 1 ঘন্টা বসে থাকতে হবে? আচ্ছা, 4টায় আসো না, অসুবিধা নেই, রবিবারে আসলে 4টায় আসবে আর কি। আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, সন্ধ্যায় দেয়, এটা শীতকাল বলে আর কি, গরমকালে তো সমস্যাটা থাকবে না। আচ্ছা, আমরা দেখো দ্বিতীয় অধ্যায়ের আজকে বেশি কিছু পড়াবো না, অল্প পড়াবো। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে গুণগত রসায়ন। প্রথমত এটার নাম কেন গুণগত রসায়ন হলো? গুণগত রসায়ন মানে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। কেমিস্ট্রির 2টা আছে, একটা কোয়ালিটেটিভ, একটা কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ মানে কী কী উপাদান দিয়ে গঠিত, কোয়ান্টিটেটিভ মানে কী কী পরিমাণে আছে, যেমন পানিতে আর্সেনিকের পরিমাণ কত, এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। আর পানিতে আর্সেনিক আছে কি না এটা নির্ণয় করাটা হচ্ছে কোয়ালিটেটিভ গুণ। এই গুণ মানে হচ্ছে একটা পদার্থে কি কি উপাদান আছে, কি কি উপাদান দিয়ে গঠিত সেটা। যেমন আমি যদি বলি পুরো পৃথিবীটাই কেমিস্ট্রি দিয়ে গঠিত, এটা কিন্তু ভুল হবে না, কারণ তুমি এমন একটা পদার্থ আমাকে দেখাতে পারবে না যেখানে কেমিস্ট্রির 118টা মোল নাই। পানিতে দেখো হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। আমরা যে ভাত খাই, ভাতের মধ্যে আছে কি কার্বোহাইড্রেট, শর্করা, কি আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। আমরা যে কাপড় পরছি সেলুলোস, এখানেও তোমার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কাগজগুলো সেলুলোস, কলমগুলো হচ্ছে মোরের লবণ মানে অ্যামোনিয়াম সালফেট, ফেরাস সালফেট, বিভিন্ন কালারের কালি যে ব্যবহার করি। তারপর চশমা যেটা পরি এটা হচ্ছে সিলিকেট, সোডিয়াম সিলিকেট, ক্যালসিয়াম সিলিকেট। অর্থাৎ আমাদের চারপাশে যতগুলো উপাদান আছে, যত পদার্থ আছে, প্রত্যেকটার মধ্যে কেমিস্ট্রির কোনো না কোনো একটা মোল অবশ্যই আছে, এটা ভুল নেই। কিন্তু আরেক ধরনের বিষয় আছে যেটার মধ্যে কেমিস্ট্রি কোনো মোল থাকে না, সেটা কোনটা? সেগুলো হচ্ছে শক্তি, যেমন আলোক, বিদ্যুৎ, চুম্বক, শব্দ। এই যে আমার কথাটা যদি তোমাদের কাছে যাচ্ছে, এর মাঝখানে কিন্তু কোনো এই পদার্থ নেই, এটা একটা কম্পাঙ্কের মাধ্যমে যাচ্ছে, শব্দ তরঙ্গের মাধ্যমে। তাহলে 2টা বিষয় দ্বারা আমরা লিখতে পারি সমগ্র পৃথিবী 2টি উপাদান, পৃথিবী দুটি উপাদান আছে, একটা হচ্ছে পদার্থ ও শক্তি। পদার্থ আর শক্তি, পদার্থ নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে, পদার্থ সম্পর্কে বিভিন্ন মতবাদ। আমার ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে করো, তোমার অ্যাডমিশন টেস্টেরও প্রয়োজন হবে না। প্রথমত 1 নম্বর প্রথম মতবাদটা দেন লুফিলাস ও ডেমোক্রিটাস। লুফিলাস ও ডেমোক্রিটাস, এটা 2500 বছর আগে প্রায় ওনারা বলেছেন যে পদার্থ অতি ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। পদার্থ অতি ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত, অবিভাজ্য কণা দ্বারা গঠিত। কিন্তু এরিস্টটল এসে এটা আবার চেঞ্জ করে ফেলে। এরিস্টটল একজন বিখ্যাত দার্শনিক, উনি এসে বলে যে না,
পদার্থকে যত ইচ্ছা ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায়, অর্থাৎ তুমি একটা পদার্থকে যত ইচ্ছা একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায়। এখান থেকে হয়তো অবজেক্টিভ আসতে পারে, এই যে পদার্থ যত ইচ্ছা ক্ষুদ্র অংশে ভাগ করা যায়, এটা কার মতবাদ? এরকম। আবার ডাল্টন, যার থেকে বলা হয় কেমিস্ট্রি সূত্রপাত হয়েছে, ডাল্টন 1803 সালে, ব্রিটিশ স্কুল শিক্ষক। উনি বলেন যে পদার্থ পরমাণু নামক অসংখ্য অতি ক্ষুদ্র পদার্থ, পরমাণু নামক অসংখ্য অতি ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত, অবিভাজ্য কণা দ্বারা গঠিত। এই দেখো, প্রথম উনি বলছে অবিভাজ্য, উনি বলছে বিভাজ্য, উনি আবার বলছে অবিভাজ্য। কারণ পরমাণুকে তো তখন দেখার মতো কোনো সুযোগ ছিল না, তাই যে যার মতো করে বলে যাচ্ছে, যতক্ষণ এটা প্রমাণ করতে না পারবে ততক্ষণ এটা বিশ্বাস করতাম। এরপর রাদারফোর্ড আন্দাজের উপরে নয় পরীক্ষা চালিয়ে উনি একদম নিশ্চিত হয়েছেন। রাদারফোর্ড, দেখো উনি কি নিশ্চিত হয়েছেন, এই যে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষায় রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষায় প্রমাণিত হয় রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষায় প্রমাণিত হয় পরমাণু বিভাজ্য। তবে তার পরীক্ষায় একটা বিশেষত্ব হচ্ছে পরমাণুতে নিউক্লিয়াসের উপস্থিতি প্রমাণিত হয়, পরমাণুতে ধনাত্মক আধান যুক্ত নিউক্লিয়াস আছে। এই যে ও কিন্তু বলছে ধনাত্মক আধান, প্রোটন বলে নাই, এটা 1911 সালের ঘটনা। এই ধনাত্মক আধানগুলো যে প্রোটন, সেটা আবিষ্কার হয়েছে 1919 সালে, আরও 8 বছর পরে। নিউক্লিয়াস আছে, ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস আছে, বা নিউক্লিয়াসের উপস্থিতি প্রমাণিত হয়। এটা রাদারফোর্ড মডেল। এরপর বোর, এরপর হাইজেনবার্গ, জিমেন, আরও অনেকগুলো, ডিব্রোগলি, এই সবগুলো মিলে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম মতবাদ। কিন্তু এই এতটুকু পর্যন্ত এগুলো সব বাদ, ডাল্টন পর্যন্ত বাদ হলে কী হবে, ওরা পথ দেখাচ্ছে প্রথম। এই যে পরমাণু শব্দটা থেকে কেমিস্ট্রি শুরু হয়ে গেছে, যে তাহলে তো এটা সম্পর্কে জানার জন্য আলাদা বিষয়ের দরকার। সে ভুল বলুক আর যাই বলুক, সেই পথ দেখাচ্ছে যে পদার্থ নিয়ে ভাবতে সবাইকে উদ্দীপিত করছে। সে ভুল বললেও তার ভুল অনুসন্ধান করতে গিয়ে একে একে সত্যগুলো বের হয়ে আসে। এরপর এখান থেকে আমরা তাহলে সিদ্ধান্ত নিতে পারি যে পরমাণু বিভাজ্য, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, পরমাণু বিভাজ্য। সেখানে পরমাণুকে ভাঙলে কিছু কণিকা পাওয়া যায়, যেগুলোকে আমরা মূল কণিকা বলে থাকি। পরমাণুকে বিভিন্নভাবে ভেঙে যেসব কণিকা পাওয়া যায়, যেসব, আমি সাধারণত যেগুলো নোটে আছে এগুলো লিখে দিই না, কারণ ওগুলো তো নোট থেকে শিখবে। নোটের বাইরে যদি কিছু পড়তে হয় সেগুলো লিখে দিই, সেজন্য আমাদের তাড়াতাড়ি শেষ হয়, কারণ বেশিরভাগ তো নোটে আছে। যেসব কণা আবিষ্কৃত হয়েছে, পরমাণুকে বিভিন্নভাবে ভেঙে যেসব কণা আবিষ্কৃত হয়েছে
তাদেরকে মূল কণিকা বলে। দেখো প্রথমত অণু, অণুকে বাংলে পরমাণু, পরমাণুকে বাংলে মূল কণিকা। অণু মলিকুল বলে থাকি, অ্যাটম, এই দেখো অ্যাটম, এই কেমিস্ট্রির শুরুটাই তো ভুল ছিল। এই যে অ্যাটম নামটা কোত্থেকে আসছে? অ্যাটমের এ হচ্ছে নট, আর টম অর্থ হচ্ছে কি ডিভিজিবল, অবিভাজ্য, মানে অবিভাজ্য, অর্থাৎ পরমাণু অবিভাজ্য, পরমাণু অবিভাজ্য। পরমাণুকে ভাঙা যায় না, কিন্তু আমরা দেখছি পরমাণু ভাঙা যাচ্ছে। এই অথচ এই অ্যাটম নামটা হচ্ছে ওই কারণে যে বিভাজ্য নয় বলে, কিন্তু আসলে ওইটা কোনো ব্যাপার না। বিজ্ঞান হচ্ছে এরকমই, ভুল আজকে তুমি যেটা সঠিক বলে গেলে পরদিন দেখবে যে এটা ভুলে গেছে, এটা কোনো আবার ব্যর্থতা না, এটা বরং আরেকজনকে কাজের সুযোগ করে দেওয়া। তোমাকে নিয়ে ভাবতে গবেষণা করতে তুমি উদ্বুদ্ধ করছো, এটাই বড় কথা। সে সঠিক পথটা বের করে আনছে। তুমি যদি কিছু না বলতে, ভুলটা যদি না বলতে, তাহলে তো কেউ এটা নিয়ে চিন্তাই করতো না। এই মূলকণিকা আবার 3 প্রকার, যেখানের মধ্যে আমাদের সিলেবাস আছে মেইনলি স্থায়ী মূলকণিকাগুলো, যেগুলো পার্মানেন্ট, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ীও আছে, এগুলো এমনি অবজেক্টিভের জন্য। এরা উৎপন্ন হওয়ার সাথে সাথে আবার বিভিন্ন অন্য কোনো কণিকায় পরিণত হয়ে যায়। পায়ো, নিয়ন, ম্যাসন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো ইত্যাদি ইত্যাদি। ফায়োন, মিউন, ম্যাসন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, ফাই ম্যাসন, সিগমা ম্যাসন, ট্রিনো, অ্যান্টিনিউট্রিনো। কম্পোজিট, অবজেক্টিভের জন্য শিখবে আর কি। আলফা কণা, ডিউটেরন। আমাদের আসলে সিলেবাস আছে শুধু এইগুলো, তা আমরা শুধু এগুলো নিয়ে ভাববো, এগুলো আমাদের দরকার নেই। এগুলো জাস্ট অবজেক্টিভের জন্য শিখবে। এই যে অস্থায়ী কণিকা ও কম্পোজিট কণিকা কোনগুলো, দেখে এগুলো নিয়ে একটু চিন্তা করি। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আগে প্রথমে ইলেকট্রন নিলাম কেন? আর মূল কণিকাকে ফান্ডামেন্টাল পার্টিকেল বলতে পারি। তাহলে আমরা 10টা সারি করতে হবে, 10টা সারি 4টা কলাম, এরকম 10টা সারি করতে হবে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে জানার জন্য। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে জানার জন্য আমরা 10টা সারি করব। এগুলো সম্পর্কে এক নজরে জানার জন্য বিষয়, কোন বিষয় সম্পর্কে জানবো? ইলেকট্রনের, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এক নম্বরে এদের প্রতীক, মানে কিভাবে প্রকাশ করা হয়। ইলেকট্রন কিন্তু সাধারণত তবেই ওই যে আমরা আলফা কণা
পড়ানোর সময় কিছু নিউক্লিয়ার রিঅ্যাকশন দেখাবো, কিছু নিউক্লিয়ার বিক্রিয়া দেখাবো। সে নিউক্লিয়ার বিক্রিয়াগুলোতে দেখবে তুমি ইলেকট্রনকে এভাবে লিখবো, প্রোটনকে এভাবে লিখবো, নিউট্রনকে লিখবো এভাবে, নিউট্রন 2, এদের অবস্থান ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে নিউক্লিয়াসের বাইরে। প্রোটন তো নিউক্লিয়াসে সবাই জানে। তোমাদের এরপরে প্রাইভেট আছে নাকি? এটাও নিউক্লিয়াসে, 6টাই। আচ্ছা এখনই শেষ করে দিই। অবস্থান খুব তাড়াতাড়ি লিখো। আচ্ছা তুমি তো ক্লাসটা করছো? হ্যাঁ যারা করছো ওরা তো। হ্যাঁ আবিষ্কারক, আবিষ্কারক, হ্যাঁ আবিষ্কারক থমসন। ওয়ালাইকুম থমসন। আর গ্রুপে যুক্ত হয়ে নিও, যারা এখনো গ্রুপে যুক্ত হয়নি ওরা গ্রুপে যুক্ত হয়ে নেবে। হ্যাঁ থমসন, রাদারফোর্ড, এটা হচ্ছে স্যাডউইক, স্যাডউইক। গ্লাসটা কেমন লাগে? তারপর এই বসা আবিষ্কারের সন, আবিষ্কারের সন। এই যে আমি ইলেকট্রনকে আগে লিখছি ওই কারণে, কারণ ইলেকট্রন সবার আগে আবিষ্কার হয়েছে 1897 সালে। এটা 1911 সালে আবিষ্কার হয়েছে, কিন্তু প্রকাশ পাইছে যে 1919 সালে। এটা যে একটা প্রোটন 1911 সালে ধনাত্মক কণিকা হিসেবে রাদারফোর্ডের পরীক্ষায় এটা আবিষ্কার হয়েছে। 32 বৈদ্যুতিক ধর্ম। আর অনলাইনে কিন্তু প্রশ্নও করা যায়, যারা অনলাইনে ক্লাস করতেছে যেটা বুঝবে না কোনো প্রশ্ন থাকলে কিন্তু মেসেঞ্জারে আমাকে পাঠিয়ে দেবে। এখানে ক্লাসের ওখানে করতে হবে না, আমাকে ইনবক্সে পাঠালে হবে, আমি উত্তর দিয়ে দেবো পরের ক্লাসে। এটা ঋণাত্মক, প্রোটন হচ্ছে ধনাত্মক, আর নিউট্রন হচ্ছে নিরপেক্ষ। আপেক্ষিক চার্জ, আপেক্ষিক চার্জ, আপেক্ষিক চার্জ এটা -1, এটা +1, এটা 0। আপেক্ষিক চার্জ ওই যে বলছি 1911 সালে এটা প্রকাশ হয়, কিন্তু এটা যে প্রোটন সেটা 1919 সালে, অর্থাৎ 1911 থেকে 1919 পর্যন্ত এই প্রোটনকে ধনাত্মক কণিকা হিসেবে বলা হতো, ধনাত্মক কণিকা। এটা যে প্রোটন এটা 1919 সালে প্রথম প্রকাশ হয়। পরীক্ষায় যেটা দেবে ওটা লিখবে, সুবিধা হবে। প্রকৃত চার্জ। ইলেকট্রনের প্রকৃত চার্জ হচ্ছে -1.6 × 10⁻19 কুলম। প্রোটন হচ্ছে +19 কুলম। নিউট্রনের তো কোনো চার্জ নাই। আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর -1 না, আপেক্ষিক ভর হচ্ছে ইলেকট্রন খুবই হালকা, 1837 গুণ হালকা। কার থেকে? প্রোটন আর নিউট্রন থেকে। 37, 38, 39, 40 যেটাই লিখে অসুবিধা নেই। অ্যাকুরেট বলে আসলে
কিছু নেই, কারণ যেটা দিয়ে ভাগ করো উত্তর 9.11, ওইটাই 9.11 ইন্টু 10^24, ওইটা। এই যে দেখো প্রকৃত ভর দেখবে যে 9.11 ইন্টু 10^28 গ্রাম। আর যদি কেজিতে নিয়ে যাই, এই যে বিভিন্ন একক সম্পর্কেও আমি ধারণা দেব। আর এটা 1.673 10^24 গ্রাম, এটা 1.675 10^24 গ্রাম। এগুলো লাগে না, লাগে যে ইলেকট্রনের বটটা কিন্তু বিভিন্ন ক্যালকুলেশনে লাগবে, এই জন্য এটা আমি কেজিতে নিয়ে দেখাইছি তোমাদের। 500 মুছে ফেলি। এবার আমরা দেখাবো এই যে আপেক্ষিক চার্জ আমি লিখলাম, এটা কিভাবে আসলো। অর্থাৎ আমাদের প্রশ্ন করতে পারে যে এই ধরনের প্রশ্ন যে একটি ইলেকট্রন এর চার্জ নির্ণয় করো, 2 নম্বরের জন্য আসে। যদিও বা এই বিষয়টা তড়িৎ রসায়নের অংশ, সেকেন্ড পেপারে তড়িৎ রসায়ন আছে, সেখানে একটি ইলেকট্রনের চার্জ নির্ণয় করতে দিবে, 2 নম্বরের জন্য আসবে। তো এখানে যেহেতু আছে, এই চার্জটা দেখি কিভাবে আসে। এটা আবিষ্কার করেছেন মাইকেল ফ্যারাডে। 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব, অর্থাৎ 1 সেকেন্ডে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে, সেটাই। এটা ফ্যারাডের আবিষ্কার। অ্যাভোগাড্রো ধ্রুবকের মতো এটা একটা ধ্রুবক। 1 ফ্যারাডে মানে আবার 1 মোল ইলেকট্রনের চার্জ। 1 মোল ইলেকট্রনের চার্জের একক হচ্ছে কুলম্ব। 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে এটা 1 ফ্যারাডে। 1 মোল ইলেকট্রন হচ্ছে তোমার অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন। 1 মোল ইলেকট্রন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন। এটা মুছে ফেলে তালিকাটা। এক মোল ইলেকট্রন তোমরা এর নিচে লিখবে, এর নিচে লিখো 6.023 × 10^23। এতটি ইলেকট্রনের চার্জ হচ্ছে তোমার 96,500 কুলম্ব। সুতরাং একটি ইলেকট্রনের চার্জ কত হবে? একটি ইলেকট্রনের চার্জ এই 96,500-কে ভাগ দেবে 6.023 × 10^23 দিয়ে। ভাগ দিলেই দেখতে পাবে তোমার উত্তর চলে আসবে। এই যে এটাই তো আমাদের উত্তর ছিল, ইলেকট্রনিক চার্জ 1.6 × 10^19 কুলম্ব। এটা মূলত এভাবে বের করতে হয় যদি বের করতে বলো। ঠিক একই সিস্টেমে এই যে ভর লিখলাম, এই ভরটা কিভাবে আসে সেটা আমরা বের করতে পারবো। এই ভরটা কিভাবে আসে, চার্জটা যেভাবে আসছে ভরটা আমরা সেভাবে বের করতে পারবো। এই যে প্রকৃত ভর যেটা, সেটা পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসতে পারে, একটি প্রোটন ও একটি ইলেকট্রনের ভর নির্ণয় করো। আমরা দুটাই নির্ণয় করি, প্রোটনের ভর আর ইলেকট্রনের ভর দুইটাই নির্ণয় করি। এটার উত্তর একটি প্রোটন একটি ইলেকট্রন। একটি প্রোটনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের সমান। তো একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত? হাইড্রোজেনের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 1.008 গ্রাম পারমাণবিক ভর, অর্থাৎ 6.023 আচ্ছা এটা পুরো না ইন্টু 10^23 এইচ পরমাণুর ভর 1.008 গ্রাম। সুতরাং একটি হাইড্রোজেন পরমাণুর ভর তুমি এখন পেয়ে যাবে। একটি হাইড্রোজেন পরমাণুর ভর
1.008কে ভাগ দিতে হবে 6.023 10⁻23 গ্রাম সমান এটা আসবে দেখবে 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। এটা আসতে পারে, তোমরা ক্যালকুলেশন করে দেখবে, না আসলে বলো। এটা গেল একটি হাইড্রোজেন পরমাণুর ভর বা একটি প্রোটনের ভর। হাইড্রোজেন মানেই তো প্রোটন, আর হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন থাকে। এবার আমরা দেখব ইলেকট্রনের ভর কত। যদি একটি প্রোটনের ভর এত হয়, সুতরাং একটি ইলেকট্রনের ভর কত হবে? একটি ইলেকট্রনের ভর, ইলেকট্রন 1837 গুণ হালকা, 1837 দিয়ে ভাগ দেবে এটাকে 1.67 ইন্টু 10⁻24 গ্রামকে, দেখবে এসে যাবে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দেবে। আজকে আমরা এখানে শেষ করলাম। ঠিক আছে, আমরা এখানে শেষ করি। আগামী ক্লাসে আমরা অবশ্য আরও আর্লি ছুটি দেব। হ্যাঁ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ।